আপনাকে আসলে সবচেয়ে বেশি ফায়ার ফাইটিং কোনটা করতে হলো? মানে করার আগে আপনাকে আমি বলে রাখি যে আপনাকে নিয়ে কিন্তু অনেকের অনেক রকম কৌতূহল। প্রথম যখন এখন যিনি মানে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আছেন, আমাদের সবার সাংবাদিকদের সিনিয়র ভাই শফিক ভাই যখন স্ট্যাটাস দেন, সেই সময় থেকে আপনাকে নিয়ে আসলে অনেক বেশি কৌতূহল থাকা শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, তারপর আপনার জন্য একটু বলছি যে তিনি আসলে স্ট্যাটাসটা শুরু করেছিলেন, দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয় করা দেওয়ার জন্য একটু বলি। তিনি স্ট্যাটাসটা শুরু করেছিলেন এই বলে, তিনি তার ইংরেজিতে দেয় স্ট্যাটাস, আপনার হয়তো মনে থাকবে, দি ম্যান ইন দ্য মিডল is Mahfouz Abdullah. You can say he was a brains behind the student revolution. তো ব্রেইন বা ডক্টর ইউনুস এই জাতিসংঘে এসে আপনাকে যেভাবে পরিচয় করে দিয়ে থাকুক না কেন, সেটা এটা মানে উনি একটা শব্দ বলেছিলেন মাস্টার মাইন্ড। আপনার কাছে কেমন লাগে যে এই যে পুরো ব্যাপারটা ঘটে গেল খুব তাড়াতাড়ি, আপনাকে ধারণা করা হচ্ছে যে ইউ আর দি ব্রেইন বা ইউ আর দি মাস্টার মাইন্ড, ইউ আর দি ওয়ান, এটা কেমন লাগে আপনার কাছে বা কেমন লাগতেছে? আপনি এটা এনজয় করতেছেন, ভালো লাগতেছে, মজা লাগতেছে? না, আমার আসলে মজা লাগতেছে। বেসিক্যালি হচ্ছে যে মাস্টারমাইন্ড শব্দটা যে দুজনের নাম উল্লেখ করছেন ওনাদের কেউ ইউজ করে নাই। যেটা আমাদের শফিক ভাই ইউজ করছেন সেটা হচ্ছে চিফ স্ট্র্যাটেজিস্ট, আর স্যার ইউজ করছেন ব্রেইন। সো মাস্টারমাইন্ডটা হচ্ছে বেসিক্যালি মিডিয়ার সৃষ্টি, মানে একটা মিডিয়া তৈরি করে এবং ফর হাইপ, লাইক হাইপ এন্ড ফিয়ার। সো এবং এটা মূলত এখন একটা বাজওয়ার্ড এবং নেগেটিভ বাজওয়ার্ড হিসেবে চলে আসছে আর কি বাংলাদেশে। আই স ইট পজিটিভলি, কারণ হচ্ছে আমি চাই যে বাংলাদেশের যে কোনো আইডিয়াকে ক্রিটিক করার যে সাবলীল সুযোগ তৈরি হয়েছে, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, কোনো সমস্যা নেই। মানুষ প্রশংসা করবে এবং মানুষ যে সমালোচনা করছে এবং এই যে একটা মিথ ভেঙে দিছে মাস্টার মাইন্ড, এটা ভালো লাগছে। না জনাব আলম, আমি কিন্তু এটাকে দেখছি যে এইটা আপনি যতটা নেগেটিভ ভাবে এটা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয়েছে যে এটা একটু পজিটিভলিও আমরা এটা দেখতে পারি। বিশেষ করে আপনার যেসব সাক্ষাৎকার বা যেসব কথা পরে মানুষের এখানে আসছে, সেখানে অনেকগুলি চিন্তার এবং চেতনার বা বুদ্ধিরে টোকা দেওয়ার অনেকগুলি জায়গা আছে। আমরা সেগুলি নিয়ে আজকে কিছুটা গল্প, কিছুটা আলাপ, কিছুটা প্রশ্ন করতে চাইবো। তো আমি প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি মাস্টার মাইন্ড হন, ব্রেন হন, আসল লোকটি হন বা আসল লোকটির মধ্যে কোর একটা মানুষ হন, তার চেয়ে বেশি আমার কাছে কৌতূহল হচ্ছে যে আপনারা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ভাবনা কেন করলেন? মানে আপনারাই তো আসলে সে সময় প্রধান হতে পারতেন, হওয়ার জায়গাতেও ছিলেন, সবাই চাচ্ছিল যে একটা তরুণদের একটা জায়গা আসুক। আমি যদি এটাকে বলি যে অন্তর্বর্তী সরকারে আপনারা 2-3 জন তরুণ, বাকিরা সবাই 80+ বা তার কাছাকাছি, এইটা কেন মানে হলো, বা এইটা কেন আপনারা এরকম ভাবে চিন্তা করলেন? কেন আপনারাই আসলে সিংহাসনে বসলেন না, সেটা যদি, বা মূল সিংহাসনে আপনারা বসেন নাই, সেটা যদি আমাদের একটু বলেন। জি বেসিক্যালি আমাদের যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে, এটা বুঝতে হবে যে 15 বছর দীর্ঘ ফ্যাসিস্ট একটা শাসন ছিল, এবং এই শাসনের পূর্ববর্তী আরো যে বছরগুলো আছে বাংলাদেশে, ওখানেও যে সংবিধানের ভিত্তিতে 72 সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র চলছিল, ওখানে আসলে বেসিক্যালি ক্ষমতা যে কাঠামো আছে, ওই কাঠামো যথেষ্ট প্রশ্নবিদ্ধ, প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত ক্ষমতা, সবকিছু মিলে এটা একটা দিক যে সাংবিধানিক ভাবে। আরেকটা দিক হচ্ছে যে আপনার যেই আমাদের যে সাংগঠনিক বিস্তৃতি, অথবা আমরা যে জনগোষ্ঠীকে সবাইকে নিয়ে যেভাবে গণ অভ্যুত্থানটা সংগঠিত করেছি, এটা তো আসলে একটা দলকে কেন্দ্র করে হয় না, বা একটা দল এটা পরিচালনা করে নাই। ফলে তো জনগণের ভিতরে অনেক ধরনের মানে কি বলা যায় অ্যাসপিরেশন ছিল, বিভিন্ন ধরনের ইডিওলজিক্যাল ফরমেশন অ্যাক্টিভ ছিল। ফলে তো এখানে আমরা ছাত্ররা না গিয়ে বরং আমরা এমন একজন মানুষকে প্রতিনিধিত্বশীল চরিত্র হিসেবে ভেবেছি, যিনি আসলে বাংলাদেশের সব ধরনের সব স্পেকট্রামের মানুষকে ধারণ করতে পারেন। আর উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে, গড় বয়স 55 থেকে 75 ধরতে পারে, তো ওইখানে বেসিক্যালি এটা অভিজ্ঞতার আমি মনে করি এটা একটা দরকার আছে। আমরা যদি তরুণরা যেতাম, আমরা তরুণরা মূলত গভর্নমেন্টে বসে যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা শিখতেছি, আমাদের লার্নিংটা হচ্ছে স্টেটসম্যানশিপটা শেখা,
যে রাষ্ট্র পরিচালনা, নট অনলি মন্ত্রিত্ব, আমি মনে করি আমার নাহিদ এবং আসিফ এটা আমার সাথে একমত পোষণ করবেন যে এটা মূলত স্টেটসম্যানশিপটা শেখা। ইট ইজ নট অ্যাবাউট মন্ত্রিত্ব করা, ইট ইজ নট অ্যাবাউট পাওয়ার হোল্ড করা, বরং এটা হচ্ছে যে স্টেটসম্যানশিপটা শেখা আর বাংলাদেশ রাষ্ট্রকে আসলে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই এটা শেখার জন্য আমাদের এটা একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা আমরা নিচ্ছি। বাকি অন্যদের অভিজ্ঞতা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধিত্বশীল বাংলাদেশ রাষ্ট্রকে দেশে এবং বিদেশে প্রতিনিধিত্বশীল চরিত্রের কারণে আমরা মূলত ওনাকেই আমরা অ্যাপ্রোচ করেছি এবং উনি সদয় সম্মতি দিয়েছেন এবং উনি এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন। আমরা ওনার থেকেও শিখতেছি এবং এই শেখাটা আমরা মনে করি আমাদের সামনের দিনগুলোতে আমাদের রাষ্ট্রকল্প, আমাদের যে ভিশন আছে বাংলাদেশ রাষ্ট্রকে, এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা নাহিদ এবং আসিফ বা অন্য যারা অনেকেও বিভিন্ন উপায়ে হয়তো রাষ্ট্রকে আরো গভীর ভাবে দেখার সুযোগ পাচ্ছেন, নিবিড় ভাবে বোঝার চেষ্টা করতেছেন যে রাষ্ট্র আসলে কলা কৌশলটা কেমন। আই থিঙ্ক এটা আমাদের কাজে লাগবে সামনের দিনগুলোতে। আমরা তরুণরা যে আন্দোলন করেছি এই অ্যাসপিরেশন গুলোকে পরবর্তীতে রাষ্ট্রে ট্রান্সলেট করার ক্ষেত্রে, রাষ্ট্রনীতিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের এই কাজগুলো লাগবে। আমরা এখন শিখছি, অভিজ্ঞতা অর্জন। আপনি বলছেন আপনি শিখছেন, তবে আমাদের প্রশ্নটা এখন একটু এরকম যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাজ আসলে কি, মানে আপনি কি আসলে প্রধান উপদেষ্টাকে পরিচালনা করছেন, আপনার জায়গাগুলি থেকে বলছেন আপনার মতো একজন পড়ুয়া গবেষক অনুসন্ধিৎসু মানুষের জন্য এখনকার দায়িত্বটা আসলে কিরকম, মানে আপনি আসলে দায়িত্বটা কিভাবে ভাগ করেছেন? মানে জনাব আসিফ এবং জনাব নাহিদের কাজটা আমরা বুঝতে পারি, তাদের কয়েকটা মন্ত্রণালয়ের স্পেসিফিক দায়িত্ব আছে, আপনি তো আসলে সবকিছু নিয়েই কাজ করছেন, সেটা আসলে কেমন? মানে আপনি আমার কথায় প্লিজ ডোন্ট টেক অফেন্স, আমি বুঝতেই চাইতেছি, কারণ এটা বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটে নাই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের বয়সী তরুণরা সরাসরি অংশগ্রহণ করছেন এবং আপনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন। সেই ক্ষেত্রে মানে মানে আপনি প্রফেসর ইউনূসকে চালাচ্ছেন, প্রফেসর ইউনূস আপনাকে চালাচ্ছে, মানে ব্যাপারটা কিরকম আপনি যদি একটু বলেন। না, এখানে বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনূস যেই ধরনের মানুষ, আমি বিশেষ করে বিল ক্লিনটনের প্রোগ্রামে গিয়ে দেখেছি স্যার যেভাবে হচ্ছে তার আইডিয়ার জায়গাটাকে গ্লোবাল করে তুলতে পারছেন, ওনাকে চালানোর মতো বুদ্ধিমত্তা এখন আমার হয় নাই এবং অভিজ্ঞতাও আমি সঞ্চার করতে পারিনি, ফলত ওই প্রশ্ন আসে না। বরং আমার রোলটা, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পলিটিক্স, পলিসি এন্ড ইউথ এনগেজমেন্ট অ্যাফেয়ার্স। মূলত প্রধানমন্ত্রীর দপ্তরে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আরো কয়েকজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন, একজন মিলিটারি দিকটা দেখেন, আরেকজন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড বিশেষ করে বিজনেস দেখেন লুৎফে সিদ্দিকী, আব্দুল হাফিজ, যদি বললা বলি উনি হচ্ছে যে সামরিক দিকটা দেখেন। আমি মূলত পলিটিক্যাল এনগেজমেন্ট গুলা দেখি, পলিসি সাজেশনস গুলা দেখি, আর ইউথ এনগেজমেন্ট, ওই দুইটাতে আমি খুব কম সময় দিতে পারতেছি, কারণ হচ্ছে এখন আমাদেরকে বেসিক্যালি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেক সময় ব্যয় করতে হচ্ছে। মূলত পলিসি সাজেশন হয়তো আমি আমার জায়গা থেকে পার্সোনাল কমিউনিকেশন, আগে যে সিভিল সোসাইটি এন্ড ডায়াসপোরার সাথে পার্সোনাল কমিউনিকেশনের কারণে ওই পলিসি সাজেশন গুলো নিচ্ছি, হয়তো এগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রি গুলোতে চেষ্টা করতেছি ওগুলোকে পুশ করার জন্য, ওগুলোকে ইমপ্লিমেন্ট করানোর জন্য। আর ইউথ এনগেজমেন্ট আমরা এখনো যাইতে পারি না, বিকজ আমাকে এখনো ফায়ার ফাইটিং করতে হইতেছে এবং বেসিক্যালি ফলত আমার রোলটা খুবই ডিফাইন্ড। মানে আমি আসলে সবকিছু চালাই না, স্যারকে তো চালানোর প্রশ্ন আছে না, বলে আমি এই অ্যাসপেক্টটা দেখি মানে সরকারের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কি চলে না চলে এবং কি ধরনের এনগেজমেন্ট, এই যে দুর্গাপূজার বিষয়টা, এটাও বেসিক্যালি আমাকে দেখতে হয়েছে। এবং এছাড়া অন্য অনেক যেগুলো ইস্যুজ আছে স্ট্র্যাটেজিক্যাল, পলিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল, ওগুলো হয়তো আমাকে দেখতে হচ্ছে। এই দায়িত্বটা আমি পালন করতেছি। বাকি পলিসি এন্ড ইউথ এনগেজমেন্টের জায়গাগুলোতে আমি হয়তো ধীরে ধীরে ওগুলোতে এনগেজড হবো আর কি। আই থিঙ্ক দুর্গাপূজার ক্ষেত্রে